গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত কয়েকটি ক্লাসে তোমাদের বইয়ের যে তৃতীয় অধ্যায় শিলা, সেখান থেকে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই না? শিলাকে কয় ভাগে ভাগ করা যায় বলো তো স্টুডেন্ট? তিন ভাগে। কি কি? আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা, তাই তো? এই তিনটি শিলা সম্পর্কে কিন্তু আমরা বিগত ক্লাসে জেনেছিলাম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো শিলা গঠনকারী যে বিভিন্ন রকম খনিজ পদার্থ রয়েছে সেগুলো সম্পর্কে, এবং শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হচ্ছে সেই সম্পর্কেও কিন্তু আজকে আমরা বিস্তারিত জানব। তার আগে চলো দেখি তোমাদের বিগত ক্লাসের পড়া কেমন মনে আছে। আচ্ছা, কেউ আমাকে বলো তো যে প্রাথমিক শিলা কাকে বলা হয়? ভেরি গুড। আগ্নেয় শিলাকে বলা হয় প্রাথমিক শিলা, তাই না? পৃথিবীতে এই শিলা প্রথম এসেছিল। আগ্নেয় শিলাকে কয় ভাগে ভাগ করা যায় স্টুডেন্ট? দুই ভাগে। কি কি? নিঃসারী আগ্নেয় শিলা আর উদ্ভিদী আগ্নেয় শিলা, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো যে আগ্নেয় শিলার দুটি উদাহরণ, গ্রানাইট, ব্যাসল্ট, তাই তো? আচ্ছা, পাললিক শিলার কয়েকটি উদাহরণ তোমাদের মনে আছে? বলো তো। চুনাপাথর, বেলে পাথর, কাদা পাথর ইত্যাদি হলো পাললিক শিলা। আচ্ছা, জীবাশ্ম, তোমরা নিশ্চয়ই জেনেছো জীবাশ্মটা কি। এই জীবাশ্ম কোন শিলায় লক্ষ্য করা যায়? ভেরি গুড, একমাত্র পাললিক শিলাতেই কিন্তু জীবাশ্ম লক্ষ্য করা যায়। কারণ পাললিক শিলা কিন্তু সমুদ্র তলদেশে, হ্রদ বা নদীর তলদেশে বহুদিন ধরে এই যে আগ্নেয় যে তোমার শিলা, সেই শিলা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে জমা হয়ে পাললিক শিলার সৃষ্টি করে। সেই ভাঁজে যখন কোনো প্রাণী বা উদ্ভিদের দেহাবশেষের প্রস্তর ছাপ বা তার ছাপ থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? জীবাশ্ম না? এই জীবাশ্ম কিন্তু একমাত্র পাললিক শিলাতেই লক্ষ্য করা যায়। আচ্ছা, এবারে বলো আমাকে, এই যে সিমেন্ট তৈরি হয় বা লৌহ ইস্পাত শিল্পে কোন পাললিক শিলার প্রয়োজন পড়ে? ভেরি গুড, চুনাপাথরের প্রয়োজন পড়ে লৌহ ইস্পাত শিল্পে বা সিমেন্ট শিল্পে, তাই তো? আচ্ছা, এবারে আমাকে বলো এই যে রূপান্তরিত শিলা, রূপান্তরিত শিলা কাকে বলে? ভেরি গুড, আগ্নেয় শিলা আর পাললিক শিলার রূপান্তরিত রূপ হচ্ছে রূপান্তরিত শিলা, তাই না? বলতো, গ্রানাইটের রূপান্তরিত রূপ কি? গ্রানাইট ছিল আগ্নেয় শিলা, এর রূপান্তরিত রূপ কি যেটা রূপান্তরিত শিলায় পরিণত হচ্ছে? ভেরি গুড, নিস। তাহলে গ্রানাইটের রূপান্তরিত রূপ কিন্তু হলো নিস। বেলে পাথরের রূপান্তরিত রূপ কি বলো? কোয়ার্টজাইট। ভেরি গুড। এরপরে চুনাপাথরের রূপান্তরিত রূপ কি জানো? চুনাপাথরের রূপান্তরিত রূপ হলো কিন্তু স্টুডেন্ট মার্বেল। এই মার্বেল কিন্তু একটা স্মৃতিসৌধ আছে ভারতের। কোথায় বলো তো? আগ্রার তাজমহল। ভেরি গুড, এই আগ্রার তাজমহল কিন্তু মার্বেল পাথর দিয়ে তৈরি হয়েছে। এবারে বলো তো যে পিট কয়লাটা রূপান্তরিত হয়ে কিসে পরিণত হয়? মনে আছে? গ্রাফাইটে পরিণত হয়, তাই না? আচ্ছা, এবারে তোমরা শিলা চক্র সম্পর্কে নিশ্চয়ই জেনেছিলে আগের ক্লাসে। আগ্নেয় শিলা থেকে পাললিক শিলা আসছে এবং আগ্নেয় শিলা পাললিক শিলা থেকে কিন্তু পুনরায় আবার রূপান্তরিত শিলায় আসছে। সেই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় আবার আগ্নেয় শিলায় পরিণত হচ্ছে। সেটাকে আমরা কি বলবো? শিলাচক্র বলবো না? আচ্ছা, বলো তো আমাকে, ভারতের খনিজ ভান্ডার বলা হয় কোন অঞ্চলকে? ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। এই ছোটনাগপুর মালভূমি অঞ্চল কোন শিলায় গঠিত তোমরা জানো? ছোটনাগপুর মালভূমি অঞ্চল কিন্তু স্টুডেন্ট গ্রানাইট শিলায় গঠিত। তোমরা অনেকে নাম শুনেছো যে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল বা ডেকান ট্রাপ অঞ্চল, নাম শুনেছো? ভারতবর্ষের দক্ষিণ দিকে রয়েছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল।
সেখানকার মৃত্তিকা খুবই উর্বর, কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়, তাই না? এই যে অঞ্চলটা কোন শিলায় গঠিত স্টুডেন্ট? ব্যাসাল্ট শিলায়, তাই তো? আচ্ছা, ভারতের কোথায় চুনাপাথরের গুহা লক্ষ্য করা যায়? চুনাপাথরের গুহা লক্ষ্য করা যায় ভারতবর্ষের চেরাপুঞ্জির মৌসুমী দ্বীপে, তাই না? যেখানে পৃথিবীর কিন্তু সর্বাধিক কি হয়? বৃষ্টিপাত হয়, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু গত ক্লাসের পড়া যথেষ্ট মুখস্থ করেছো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়টা সেটাই আমরা ফিরবো আজকে, যে শিলা বিভিন্ন যে গঠনকারী খনিজ এবং শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি করা হয় সেটা আমরা জানব। তার আগে আমরা জেনে নেব কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো কি জেনে রাখবে, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে তৈরি হয় এবং এই শিলা কি ধরনের? তোমরা সকলেই পেন্সিল ব্যবহার করো, কি করো তো? সেই পেন্সিলটার যে শীষটা রয়েছে সেই শীষটা কোন ধরনের শিলা? দেখো পেন্সিলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো পেন্সিলের শীষ, তাই না? যেটা দিয়ে আমরা লিখি বা ছবি আঁকি। গ্রাফাইট আর কাদামাটি দিয়ে কিন্তু তৈরি হয় এই পেন্সিলের শীষ। তাহলে তোমরা পরীক্ষায় আসলে বলতেই পারবে যে পেন্সিলের শীষ কোন শিলা দ্বারা গঠিত? তোমরা কি বলবে? গ্রাফাইট এবং কাদামাটি দিয়ে তৈরি হয় পেন্সিলের শীষ। এবারে দেখো এই যে গ্রানাইট, গ্রানাইট শিলা চিকচিক করে কেন? তোমরা আগে যখন আগ্নেয় শিলা পড়েছিলে তখন কিন্তু গ্রানাইট সম্পর্কে বিস্তারিত জেনেছিলে, তাই না? এই যে গ্রানাইট শিলাটা দেখবে চকচক করে, কেন চকচক করে জানো? তোমরা ছবিতে দেখো অনেকের কিন্তু রান্নাঘরে কিন্তু এরকম গ্রানাইট লক্ষ্য করা যায়। দেখো এই যে এগুলো কিন্তু হচ্ছে গ্রানাইট, একটু চকচক করে না এগুলো? তার কারণ হচ্ছে অভ্রের উপস্থিতির জন্য কিন্তু এই গ্রানাইট গুলো চকচক বা চিকচিক করে। তাহলে তোমরা মনে রাখবে যে গ্রানাইট শিলা চিকচিক করে অভ্রের উপস্থিতির জন্য। এরপরে দেখো স্টুডেন্ট, কোন শিলা তাড়াতাড়ি গরম হয় আর কোন শিলা বেশিক্ষণ গরম থাকে? দেখো আমরা যখন আগ্নেয় শিলা পড়েছিলাম তখন ব্যাসাল্ট সম্পর্কে পড়েছিলাম। এই যে ব্যাসাল্ট শিলাটা এটি কিন্তু খুব তাড়াতাড়ি গরম হয়। আর বেশিক্ষণ গরম থাকে কোন শিলা জানো স্টুডেন্ট? রূপান্তরিত শিলা কিন্তু বেশিক্ষণ গরম থাকে। তাহলে তোমরা জানলে যে পেন্সিলের শীষ কোন শিলায় গঠিত বা গ্রানাইট চিকচিক করে কেন। আশা করি পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই বলতে পারবে, তাই তো? বা লিখতে পারবে। আচ্ছা, এরপরে আমরা দেখব রেল লাইনের মাঝে থাকা শিলার নাম কি? এটা কিন্তু আমি তোমাদের অনেকবারই বলেছি, বলো তো রেল লাইনের মাঝে যে শিলা পড়ে থাকে সেগুলোর নাম কি? তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ঘুরতে গিয়ে কোথাও বা রেল লাইনের পাশে গিয়ে দেখেছো যে রেল লাইনের মাঝখানে বড় বড় খোয়া পড়ে থাকে। সেইগুলো কোন শিলা স্টুডেন্ট? এইগুলো হলো ব্যাসাল্ট শিলা। দেখো ট্রেন লাইনের মাঝে থাকা পাথরগুলি কিন্তু হলো ট্র্যাক ব্যাসাল্ট নামে পরিচিত। তাহলে তোমরা বলতে পারবে আশা করি। এরপরে দেখো কেন এই ধরনের শিলা এখানে রাখা হয়, অর্থাৎ রেল লাইনের মাঝে কেন ব্যাসাল্ট জাতীয় শিলা রাখা হয়। এর নির্দিষ্ট কিছু কিন্তু কারণ রয়েছে। কি কারণ রয়েছে? দেখো বর্ষাকালে ট্র্যাকটি যাতে ডুবে না যায় তার থেকেও রক্ষা করে এই বিশেষ ধরনের পাথর। আমরা যখন আগ্নেয়শিলা বিশেষত্ব পড়েছিলাম তখন দেখেছিলাম এই পাথরের কিন্তু প্রবেশ্যতা বেশি, তাই না? অর্থাৎ জল, তরল বা গ্যাসীয় পদার্থ যদি এই পাথরের উপরে ঢালা হয় সঙ্গে সঙ্গে কিন্তু তা চুইয়ে নিচের দিকে প্রবেশ করে। ফলে রেল লাইন কিন্তু ডুবে যাওয়ার একটা সম্ভাবনা যে থাকে সেটা কিন্তু থাকে না। যখন খুব বৃষ্টিপাত হয় তখন কি হবে? রেল লাইন ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে না। এছাড়া ট্র্যাকে ধারালো পাথর না থাকলে গাছ-গাছালি বেড়ে উঠত, যার কারণে ট্রেন চলাচলে অসুবিধা হতো। এরকম পাথর যদি রেল লাইনে পড়ে না থাকতো, রেল লাইনের পাতের যে আশেপাশের অঞ্চলে যদি মাটি থাকতো তাহলে কিন্তু খুব সহজেই সেখানে গাছপালা বেড়ে উঠতো। আর রেল লাইনে গাছপালা বেড়ে ওঠা কি খুব সুবিধাজনক? অবশ্যই না। তাহলে এই কারণের জন্যও কিন্তু রেল লাইনের মাঝখানে পাথর ফেলে রাখা হয়। আর কি কারণ? দেখো ধারালো পাথর থাকায় বৃষ্টির জল সরাসরি মাটির নিচে পৌঁছে যায়। পাথরটা যেহেতু ধারালো সেহেতু জল যেহেতু পাথরের গায়ে পড়ছে জলটা কিন্তু সরাসরি সেটা প্রবেশ করে নিচে মাটিতে কিন্তু প্রবেশ করছে, যার ফলে রেল লাইনে কিন্তু বৃষ্টির সময় জল অতটা দাঁড়ায় না। এটা কিন্তু তোমরা অনেকেই লক্ষ্য করেছো। কি করেছো তো?
তাহলে তোমরা বলতে পারবে যে ব্যাসাল্ট শিলা কেন রেল লাইনের ধারে ফেলে রাখা হয়? দেখো ছবিতে, যদি এখানে মাটি থাকতো তাহলে কিন্তু নিশ্চয়ই গাছপালা জন্মাতো, তাই না? পাথর থাকার জন্য কিন্তু গাছপালা জন্মাচ্ছে না, ফলে রেল চলাচলের সুবিধাই হচ্ছে, তাই তো? আচ্ছা, তাহলে তোমরা কিন্তু জানলে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাকে বলো তো, যে পেন্সিলের শীষে কোন শিলা ব্যবহার করা হয়? ভেরি গুড, গ্রাফাইট শিলা কিন্তু পেন্সিলের শীষে ব্যবহার করা হয়। এবার বলো যে গ্রানাইট চিকচিক করে কেন? কারণ, ভেরি গুড, এতে অভ্র থাকে, তাই গ্রানাইটটা চিকচিক করে। আমরা অভ্র দেখেছি না যে চিকচিক করে? অভ্র তোমরা দেখেছো? দেখেছো। আচ্ছা, এই কারণের জন্যই কিন্তু অভ্রের জন্যই গ্রানাইটটা চিকচিক করে। এবার আমরা দেখব স্টুডেন্ট, শিলা গঠনকারী খনিজ। দেখো, শিলা কিন্তু গঠনকারী বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। শিলার মধ্যে কিন্তু এগুলো বিভিন্ন ভাবে বা বিভিন্ন উপাদানে মিশে থাকে। তোমরা একটা বিষয় পড়েছিলে, সমসত্ব ও অসমসত্ব উপাদান, মনে আছে? অর্থাৎ শিলার কিন্তু যে খনিজগুলো সেগুলো একই উপাদানে থাকতে পারে, আবার বিভিন্ন খনিজ বিভিন্ন উপাদানেও কিন্তু এই খনিজের মধ্যে শিলা থাকতে পারে। দেখো, শিলা মধ্যস্থ কেলাসিত, নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি বিশিষ্ট, নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত মৌলিক বা যৌগিক পদার্থই কিন্তু হলো খনিজ। তাহলে আমরা খনিজ কাকে বলে কি জানলাম? যে নির্দিষ্ট রাসায়নিক সংযুক্তি, নির্দিষ্ট পারমাণবিক গঠনযুক্ত এবং শিলা মধ্যস্থ যে কেলাসিত অবস্থা রয়েছে, সেই মৌলিক বা যৌগিক পদার্থই কিন্তু হলো খনিজ। এর নিজস্ব আকার, বর্ণ বা গঠন দেখা যায়। বিভিন্ন রকম শিলা বিভিন্ন রকম আকার বা বিভিন্ন রকম খনিজ বিভিন্ন রকম আকার আকৃতি আমরা লক্ষ্য করতে পারি, তাই তো? তাই খনিজের কিন্তু একটি নির্দিষ্ট আকার বা আকৃতি হয় না। খনিজের অনেক রকম আকার, বর্ণ, কাঠিন্য, গঠন হতে পারে। খনিজ একটি নির্দিষ্ট মৌলিক পদার্থও কিন্তু হতে পারে, যেমন হিরে, যা হলো কার্বনের রূপভেদ। তাহলে হিরে কার রূপভেদ স্টুডেন্ট? হিরে কিন্তু হলো কার্বনের রূপভেদ। আবার খনিজ অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত, কোনো যৌগিক পদার্থ হতে পারে। কেমন? খনিজ বলছে অনেক মৌলিক পদার্থ দিয়ে গঠিত যৌগিক পদার্থ কিন্তু খনিজ হতে পারে। যেমন গোলাপি রঙের আর্থক্রেচ ফেল্ডস্পার, এটি থেকে পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন দিয়ে কিন্তু এটি গঠিত। তাহলে যদি বলে অর্থোক্রেচ ফেল্ডস্পার কি কি যৌগিক বা মৌলিক পদার্থ দিয়ে গঠিত, তোমরা কি বলবে? পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন আর অক্সিজেন, এই কয়টি উপাদান নিয়ে কিন্তু গঠিত। পৃথিবীর যে প্রকৃতি রয়েছে তার বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কি কি জানো? সিলিকন, অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই যে আটটা মৌল, এই আটটা মৌলই কিন্তু হলো পৃথিবীর প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ। তাহলে তোমাদের পরীক্ষায় কিন্তু আসতে পারে এটা যে প্রকৃতির বেশিরভাগ শিলা গঠনকারী খনিজ কয় প্রকার? 8 প্রকার। সেগুলি কি কি? সেগুলি অক্সিজেন, লোহা, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। এই 8টি মৌল দিয়েই কিন্তু বেশিরভাগ খনিজ পদার্থ গঠিত হয়। এরপরে স্টুডেন্ট আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে জানব। পৃথিবীতে অনেক রকমের খনিজ পদার্থ রয়েছে, তাই না? তার মধ্যে থেকে আমরা কোয়ার্টার্চ, ফেল্ডস্পার, অভ্র এবং যে জিপসাম, এই 4টি খনিজ সম্পর্কে আমরা পরিচিত হব। প্রথমে আমরা দেখব কোয়ার্টার্চ সম্পর্কে। কোয়ার্টার্চটা কেমন আকৃতি বা এর গঠন কেমন সেটা আমাদের জানতে হবে। এটি কিন্তু খুব কঠিন, অর্থাৎ শক্ত, এটা সহজে ভেঙে যায় না, ঠিক আছে? কঠিন, মূলত সাদা ষড়ভুজাকৃতি কেলাসাকার। অর্থাৎ ষড়ভুজাকৃতি মানে এর 6টি কিন্তু কোণ রয়েছে। হুম। গ্রানাইট ও ব্যাসাল্ট শিলার মূল উপাদান কিন্তু হলো এই কোয়ার্টার্চ। তাহলে কোয়ার্টার্চটা কি? আমরা আগ্নেয় শিলা পড়ার সময় দেখেছিলাম আগ্নেয় শিলার প্রধান দুটি যে উদাহরণ, গ্রানাইট আর ব্যাসাল্ট। এই গ্রানাইট আর ব্যাসাল্টের যে মূল উপাদান সেটা কিন্তু হলো এই খনিজ, যার নাম কোয়ার্টার্চ। আচ্ছা, এরপরে দেখো কোয়ার্টার্চ থাকায় এই শিলাগুলো বেশি ক্ষয় প্রতিরোধ করে।
আমরা একটু আগেই পড়লাম যে কোয়ার্টার্স কি খুব কঠিন, এবং আগ্নেয় শিলায় যদি এই কোয়ার্টার্সটা মিশে থাকে, তার ফলে এই কোয়ার্টার্স কিন্তু খুব ক্ষয় প্রতিরোধকারী, অর্থাৎ সহজে কিন্তু ক্ষয় হয় না। তোমরা দেখেছো রেল লাইনের ধারে পড়ে থাকা ব্যাসাল্ট শিলাগুলো কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। কি হয়? হয় না। এবারে এই যে কোয়ার্টার্সের কাজ কি? গয়না তৈরি, কাঁচ আর পাথর কাটতে কিন্তু কোয়ার্টার্স ব্যবহৃত হয়। তাহলে কোয়ার্টার্সের ব্যবহার তোমাদের কিন্তু জানতে হবে, যে কোয়ার্টার্স কোন কোন কাজে ব্যবহৃত করা হয় স্টুডেন্ট, বলে ফেলো। ভেরি গুড। কাঁচ কাটা আর পাথর কাটা এবং গয়না তৈরিতেও কিন্তু এই কোয়ার্টার্স ব্যবহার করা হয়। উপরে যে প্রথম ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হলো কোয়ার্টার্সের একটি ছবি। এটি আবার ব্যাসল্ট আর গ্রানাইটের মূল উপাদান। ঠিক আছে। এরপরে দেখবো আমরা ফেলসপার। ফেলসপারও একটি গুরুত্বপূর্ণ খনিজ। কি আকৃতির বা কেমন রং হয় ফেলসপার? দেখো, সাদা বা গোলাপি রঙের ফেলসপার গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম প্রধান উপাদান। তাহলে এটিও কিন্তু গ্রানাইট ও ব্যাসল্টের অন্যতম উপাদান। এবারে সাদা রঙের প্লেজিওক্লেচ ফেলসপার মূল রাসায়নিক উপাদান কিন্তু হলো সোডিয়াম। তাহলে ফেলসপার আমরা কয় প্রকার দেখতে পেলাম? কালার দুই প্রকার, একটা সাদা হতে পারে, আবার গোলাপিও হতে পারে। সাদাটা যে ফেলসপার, তার মূল উপাদান কিন্তু হলো সোডিয়াম। ঠিক আছে। এবং গোলাপি যে অর্থোরেট ফেলসপার, তার মূল উপাদান কিন্তু পটাশিয়াম। এই দুটো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, যে অর্থোরেট ফেলসপারের মূল উপাদান কি, তোমরা কি বলবে? পটাশিয়াম। আর সাদা রঙের যে প্লাজিওফেজ ফেলসপার, তার মূল উপাদান কিন্তু হলো সোডিয়াম। এবারে এই সোডিয়াম কোথায় ব্যবহার করা হয় স্টুডেন্ট? সেরামিক শিল্প এবং কাঁচ তৈরিতে কিন্তু এই ফেলসপার গুলি ব্যবহার করা হয়ে থাকে। দেখো, এটি কিন্তু গোলাপি রঙের ফেলসপার, এর মূল উপাদান কি? পটাশিয়াম। কাঁচ তৈরিতে কিন্তু ফেলসপার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, কোয়ার্টার্স ও ফেলসপার সম্পর্কে আমরা জানলাম। এরপরে স্টুডেন্ট আমরা জানবো অভ্র এবং জিপসাম সম্পর্কে। প্রথমে আমরা জানবো অভ্র সম্পর্কে। অভ্র তোমরা সকলেই জানো যে চিকচিক করে, তাই না? তাহলে এর গঠন বা আকৃতি দেখো, চকচকে, মসৃণ, পাতলা ও ভঙ্গুর প্রকৃতির। একদম ছোট ছোট দানা দেখবে হয় অভ্র, যেগুলো চকচক করে। তাহলে এটি কি খুব সহজে ভেঙে যায়, এবং পাতলা হওয়ার জন্য ভেঙে যায়, মসৃণ এবং চকচকে হয়। অভ্র সাদাটে স্বচ্ছ মাস্কোভাইট অথবা কালো রঙের বায়োটাইট জাতীয় হতে পারে। তাহলে অভ্র কয় ভাগের আমরা দেখতে পাচ্ছি অভ্রর? সাদাটে, স্বচ্ছ, মাস্কোভাইট এবং কালো রঙের যেটা হয় সেটা কিন্তু হলো বায়োটাইট জাতীয়। ঠিক আছে। তাহলে অভ্র কিন্তু এটি দুটি ভাগ। আচ্ছা, তোমাদের মনে আছে আমি একটু আগেই বললাম যে গ্রানাইট চিকচিক করে কেন? মনে আছে? ভেরি গুড। এই অভ্রের উপস্থিতির জন্য কিন্তু গ্রানাইট চিকচিক করে। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভ্র তাপ ও বিদ্যুতের কিন্তু কুপরিবাহী। ঠিক আছে, মানে এর মধ্যে দিয়ে কোনো তাপ বা বিদ্যুৎ কিন্তু চলাচল করতে পারে না। আর সুপরিবাহী মানে কি? সুপরিবাহী মানে হচ্ছে তার মধ্যে দিয়ে বিদ্যুৎ কিংবা তাপ চলাচল করতে পারে। অভ্র তাপ ও বিদ্যুতের কিন্তু কুপরিবাহী। তাহলে এটা তোমরা মনে রাখবে যে কোন খনিজ তাপ ও বিদ্যুতের কুপরিবাহী। তোমরা কি উত্তর লিখবে? যে অভ্র। এবারে অভ্র যদি ব্যবহার বলি আমি, অভ্র কিন্তু বহু কাজে ব্যবহৃত হয় স্টুডেন্ট। যেমন বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে, প্রতিমার সাজসজ্জা, রং তৈরিতে কিন্তু অভ্র ব্যবহার করা হয়। দেখো, প্রতিমার যে শাড়ি দেখবে বা প্রতিমার গায়ে দেখবে যে চকচক করে, করে তো, সেগুলোই কিন্তু এই অভ্র ব্যবহার করা হয়। উপরের এই যে ছবিটা, এটা কিন্তু অভ্র, এখান থেকে কিন্তু অভ্র তৈরি হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো অভ্র সম্পর্কে। এরপরে আমরা জানবো স্টুডেন্ট জিপসাম সম্পর্কে। জিপসামটা কিন্তু বেশ নরম, হালকা, হলুদ রঙের হয়ে থাকে। তাহলে জিপসামের গঠন কেমন? নরম, হালকা এবং হলুদ রঙের হয়ে থাকে। জিপসাম ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। আর আমরা কেলাস কি পড়েছিলাম মনে আছে তোমাদের? বলতো কোন আগ্নেয় শিলায়, সরি, কোন শিলায় কেলাস লক্ষ্য করা যায়? আগ্নেয় শিলাতে কিন্তু কেলাস লক্ষ্য করা যায়। এই কেলাস কিভাবে তৈরি হয় স্টুডেন্ট? আগ্নেয় শিলা যখন সৃষ্টি হয়েছিল,
তখন তার মধ্যে কিন্তু জল থেকে গেছিল। সেই জল জলীয় বাষ্প পরিণত হয়ে কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করে, সেখান থেকেই কিন্তু এই কেলাসের গঠন হয়। কেলাসটা দেখতে মিচুরির টুকরো বা যে চিনির দানা সেরকম কিন্তু হয়ে থাকে। সিমেন্ট শিল্পে সার ও নির্মাণ কাজে জিপসাম কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। তাহলে জিপসাম কোথায় কোথায় ব্যবহার করা হয়ে থাকে স্টুডেন্ট? সিমেন্ট শিল্পে, সার ও নির্মাণ কার্যেই কিন্তু জিপসাম ব্যবহার করা হয়ে থাকে। তাহলে আরেকটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে জিপসাম কিন্তু ক্যালসিয়াম সালফেটের জলযুক্ত কেলাস। ঠিক আছে, আমরা তাহলে যে চারটে খনিজ সম্পর্কে জানলাম, কি কি সেটা? সেটা অভ্র সম্পর্কে জানলাম, জিপসাম সম্পর্কে জানলাম, কোয়ার্টার সম্পর্কে জানলাম, আর জানলাম হচ্ছে ফেলসপার সম্পর্কে, তাই তো? এবার আমরা জানবো স্টুডেন্ট, এই যে খনিজগুলো আমরা দেখলাম, এই খনিজের কাঠিন্য পরিমাপ করা হয় কোন স্কেলে? দেখো, এই যে খনিজগুলো আমরা সম্পর্কে জানলাম তার কাঠিন্য কিন্তু মাপা হয় মুহ স্কেলে। তোমরা খুব ভালো করে মনে রাখবে, এটা পরীক্ষায় কিন্তু খুব আসে। তাহলে খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম মোহ স্কেল, যার সূচক কিন্তু থাকে 1 থেকে 10। অর্থাৎ সর্বনিম্ন যে সূচক সেটা হলো 1 এবং সর্বোচ্চ যে সূচক সেটা কিন্তু হলো 10। এবারে এই যে খনিজের কাঠিন্য এই বিষয়টা কি? দেখো, কোনো বস্তু কতটা শক্ত বা কঠিন সেটার পরিমাপ করার যে স্কেল সেটাই কিন্তু মোহ স্কেল, এবং কতটা শক্ত সেটাই কিন্তু হলো খনিজের কাঠিন্য। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই স্কেল অনুসারে সর্বনিম্ন কাঠিন্যের খনিজ হলো ট্যাল্ক। তাহলে যার ভঙ্গুরতা বেশি, কাঠিন্য খুবই কম, সব থেকে কম তাহলে কার? ট্যাল্ক। এবং সর্বোচ্চ কাঠিন্যের খনিজ হলো কিন্তু হিরে। ঠিক আছে, এই যে দেখো এখানে রয়েছে 1 2 3 4 করে একটা স্কেল, তাই তো? দেখো 10 নম্বরে রয়েছে কিন্তু ডায়মন্ড অর্থাৎ হিরে। এর কাঠিন্য খুবই বেশি এবং কাঠিন্য খুবই কম কার? ট্যাল্কের। ঠিক আছে, তাহলে আমরা যে জিপসাম পড়লাম, তারপরে ফেলসপার, তারপরে অভ্র, এই যে খনিজগুলো, সেগুলির মধ্যে কিন্তু সব থেকে কাঠিন্য বেশি হীরের এবং কাঠিন্য সব থেকে কম ট্যাল্কের। এটা কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে আমরা দেখব খনিজের যে প্রভাব, সেই প্রভাব সম্পর্কে। দেখো, প্রকৃতিতে খনিজের প্রভাব কিন্তু সুস্পষ্ট। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু খনিজ দেখতে পাই, তাই তো? দেখো, লোহা আর বক্সাইট সমৃদ্ধ ভূমির উপরিস্থল বেশি শক্ত ও লাল রঙের হয়। আমরা ল্যাটেরাইট মৃত্তিকা সম্পর্কে জেনেছিলাম যে মাটি কিন্তু লাল হয়, লোহার পরিমাণ বেশি থাকে। কোথায় দেখা যায় স্টুডেন্ট, সেটা তোমাদের মনে আছে? বলো তো কোথায় দেখা যায় লৌহ মিশ্রিত মাটি? ভেরি গুড, ঝাড়গ্রাম, পুরুলিয়ার কিছু অংশ, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে এরকম লাল মাটি দেখতে পাওয়া যায় না? বীরভূমে দেখতে পাওয়া যায় তো? সেগুলো কিন্তু হলো লোহা আর বক্সাইট সমৃদ্ধ মাটি। তাহলে এগুলো কিন্তু এক প্রকার খনিজ। আবার জিপসামযুক্ত ভূমি নরম, হালকা হলুদ রঙের হয়। তাহলে যেখানে জিপসামের প্রভাব প্রাধান্য বেশি সেখানে কিন্তু ভূমিভাগটা কিন্তু হবে নরম। অপরদিকে আমরা একটু আগে যেটা পড়লাম যে লোহা ও বক্সাইডের যে পরিমাণ বেশি থাকায় সেই মাটি কিন্তু কি হবে? শক্ত হবে না। আর জিপসামযুক্ত মাটি কিন্তু খুবই নরম হবে। এরপরে দেখো, নরম ক্যালসাইট খনিজ থাকলে তা চুনাপাথরের সৃষ্টি করে এবং যথেষ্ট ক্ষয়প্রবণ হয়। আমরা জেনেছিলাম যে চুনাপাথর প্রচন্ড ক্ষয়প্রবণ, তাই না? এই পাললিক শিলা কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয়। তাই চুনাপাথরযুক্ত অঞ্চলে কিন্তু বড় কোনো নির্মাণ কাজ বা রাস্তাঘাট তৈরি করা উচিত নয়, তাই তো? আচ্ছা, তোমাদের মনে আছে কিনা জানি না, বলো তো, যে এই চুনাপাথরযুক্ত অঞ্চলে এক ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়, তাকে আমরা কি বলি? মনে আছে তোমাদের? মনে নেই, আমি বলে দিচ্ছি শোনো, তাকে কিন্তু আমরা বলি কাস্ট ভূমিরূপ। আমরা আগেই পড়ে এসেছি না, যখন পাললিক শিলা আমরা পড়ি? চুনাপাথরযুক্ত অঞ্চলে বৃষ্টির জল ও নদীর জলের সংস্পর্শে এসে বড় বড় বা ছোট গর্তের সৃষ্টি হয়। এরকম ভূমিরূপকে আমরা কি বলবো? কাস্ট ভূমিরূপ। দেখো, এই কাস্ট ভূমিরূপ কিন্তু চুনাপাথর গঠিত এবং যথেষ্ট ক্ষয়প্রবণ।
এরপরে দেখো খনিজ তেল বা প্রাকৃতিক গ্যাস যেখানে পাওয়া যায় সেই অঞ্চল কিন্তু যথেষ্ট নরম, সছিদ্র ও প্রবেশ্য পাললিক শিলার দ্বারা কিন্তু তৈরি হয়। পাললিক শিলায় কিন্তু একমাত্র প্রাকৃতিক গ্যাস বা খনিজ তেল ইত্যাদি বেশি পাওয়া যায়, তাই না? আমরা পড়েছিলাম তো। সেখানকার ভূমিরূপ তাহলে কেমন হবে স্টুডেন্ট? যথেষ্ট নরম, সচিত্র ও প্রবেশ্যতা বেশি হবে। প্রবেশ্যতা বেশি মানে, প্রবেশ্যতা বেশি মানে কথা হচ্ছে যে কোনো গ্যাসীয় বা তরল পদার্থ যদি আমি সেখানে প্রবেশ করাই, খুব সহজেই কিন্তু সেটা মাটির নিচে প্রবেশ করতে পারে। সেটাই হলো তার প্রবেশ্যতা। তাহলে খনিজ তৈল ও প্রাকৃতিক গ্যাস দেখা যায় কোন শিলায় স্টুডেন্ট? পাললিক শিলায়। এবং জীবাশ্ম দেখা যায় কোন শিলায়? পাললিক শিলায়। ভেরি গুড। এরপর দেখো অতিরিক্ত খনিজযুক্ত মাটি আবার কিন্তু চাষবাসের জন্য খুবই ভালো হয় না, অনুর্বর হয়। অর্থাৎ উর্বরতা কিন্তু একদমই থাকে না। যেমন লোহা ও অ্যালুমিনিয়ামের ভাগ যদি বেশি থাকে মাটিতে, আবার ল্যাটেরাইট মাটি ও লাল মাটি এগুলোই কিন্তু চাষবাস ভালো হয় না। আমরা অনেকেই জানি যে পুরুলিয়া, ঝাড়গ্রাম বা বীরভূমের কিছু কিছু অংশে কিন্তু ল্যাটেরাইট মাটি লক্ষ্য করা যায়। ফলে এখানে চাষবাস কিন্তু তেমন ভাবে উন্নত নয়, তাই তো? চাষবাস কোন মাটিতে ভালো হয় স্টুডেন্ট? উর্বর পলি মাটিতে। ভেরি গুড। তাহলে আমরা দেখছি যে পলি মাটিতে কিন্তু চাষবাস খুব ভালো হচ্ছে। অপরপক্ষে যে অঞ্চলে খনিজযুক্ত মাটি বেশি পাওয়া যায়, খনিজযুক্ত মাটি মানে যেখানে যে মাটিতে লোহার ভাগ থাকবে বেশি, বক্সাইটের ভাগ থাকবে বেশি, অক্সাইড যুক্ত মাটি থাকবে, সেগুলোই কিন্তু চাষবাস খুব একটা ভালো হবে না। অর্থাৎ মাটি কিন্তু অনুর্বর থাকবে, তাই তো? এরকমই একটা জায়গা রয়েছে ছোটনাগপুর মালভূমি, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল বিভিন্ন খনিজ সম্পদ যেমন লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোমাইট, মাইকা প্রভৃতি যে খনিজ সম্পদ সেগুলি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তাই ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কিন্তু এই ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে। তোমার ছবিটা দেখো, এই অঞ্চলটা কিন্তু হলো ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এই অঞ্চলকেই বলা হয় ভারতের খনিজ ভাণ্ডার। কেন বলা হয়? কারণ এখানে কিন্তু প্রচুর লোহা, তামা, বক্সাইট, ম্যাঙ্গানিজ, ডলোরাইট প্রভৃতি কিন্তু মাটির সাথে মিশে রয়েছে। ঠিক আছে? ছোটনাগপুর মালভূমি অঞ্চলে মানুষের প্রধান জীবিকা কি জানো? প্রধান জীবিকা হলো কিন্তু খনিজ সম্পদ উত্তোলন ও খনিজ ভিত্তিক শিল্প। আমরা একটু আগে জানলাম যে লৌহ মিশ্রিত মাটি বা ম্যাঙ্গানিজ, তামা যেগুলো রয়েছে, বক্সাইট যেগুলো রয়েছে, সেই মাটি কিন্তু চাষবাসের পক্ষে অনুপযুক্ত। ফলে এখানকার মানুষরা কিন্তু বেশিরভাগ তাদের জীবিকা নির্বাহ করে খনিজ সম্পদ উত্তোলন করে, এবং খনিভিত্তিক যে বিভিন্ন শিল্প রয়েছে সেই শিল্প সম্পর্কেও কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। স্টুডেন্ট, আমাদের এখানে দেখবে, অর্থাৎ এই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অঞ্চলে বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে যুক্ত, তাই না? কারণ এখানকার মাটি কিন্তু মাটিতে কিন্তু বেশি খনিজ পদার্থ যুক্ত নেই, তাই তো? সুন্দরবন, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই যে অঞ্চলগুলো, এগুলো নদিয়া, মুর্শিদাবাদ, এই যে অঞ্চলগুলো, এগুলোতে কিন্তু উর্বর পলিমাটি লক্ষ্য করা যায়। ফলে এই অঞ্চলগুলোতে চাষবাস খুব ভালো হয়। অপরপক্ষে যেখানে লৌহ বা বক্সাইট, ম্যাঙ্গানিজ মাটিতে পাওয়া যায়, সেখানে কিন্তু মানুষ খনিজ ভিত্তিক শিল্পের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। এরপরে স্টুডেন্ট আমরা আরো একটা যদি মালভূমি সম্পর্কে জানি যেখানে এরকম খনিজ ভিত্তিক শিল্প গড়ে উঠেছে বা মানুষ খনিজ উত্তোলন করে, সেরকম একটি জায়গা হলো দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চল। এই দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলেও কিন্তু খনিজ সম্পদে সমৃদ্ধ। এই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চল লাভা গঠিত মালভূমি অঞ্চল নামে পরিচিত। অর্থাৎ যখন ম্যাগমা ভূগর্ভের অভ্যন্তর থেকে বাইরে ফাটল বা গহ্বর দিয়ে বাইরে বেরিয়ে এসে ধীরে ধীরে জমাট বেঁধে আহ, লাভা বাইরে বেরিয়ে এসে জমাট বেঁধে যে মাটির সৃষ্টি করছে, সেটাই কিন্তু হলো এই দাক্ষিণাত্য অঞ্চলের মাটি। তাই দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলকে কিন্তু আমরা স্টুডেন্ট লাভা গঠিত মালভূমি নামেও চিনি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর স্টুডেন্ট আমরা জানবো শিলা থেকে কিভাবে মাটির সৃষ্টি হয়। শিলা থেকে মাটির সৃষ্টি। দেখো, আদি শিলার উপর শিলাচূর্ণ ও জৈব পদার্থ মিশ্রিত পাতলা আবরণ স্তর হলো মাটি, যার উপরেই কিন্তু সমগ্র পৃথিবীর মানুষ বা জীব জগৎ কিন্তু বাস করছে।
তাই তো? আমরা কোথায় বাস করি? মাটির উপরে না? জীবকুলের আবাসস্থল হলো কিন্তু এই মাটি, যেটি শিলাচূর্ণ ও জৈব পদার্থের মিশ্রিত একটা পাতলা আবরণ। ভূপৃষ্ঠের উপরে একটা পাতলা আবরণই কিন্তু হলো মাটি। এই মাটি কিন্তু বিভিন্ন প্রাকৃতিক শক্তি, যেমন হচ্ছে নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ, এই যে বহির্জাত শক্তিগুলো রয়েছে, এর দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী যে খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে পরিণত হয়েছে। আর এই শিলাচূর্ণগুলোকেই কিন্তু আমরা এক কথায় বলছি রেগলিত। তাহলে রেগলিত কাকে বলবো? শিলার চূর্ণ বিচূর্ণ হওয়ার প্রক্রিয়াকে কি বলবো আমরা? রেগলিত। তাহলে এই যে পৃথিবীর উপরে যে বহির্জাত শক্তিগুলো, নদী, বায়ু, হিমবাহ ইত্যাদি তো রয়েছে, সেগুলি যখন এই শিলার উপরে কাজ করে বাতাসের দ্বারা বা নদীর স্রোতের দ্বারা বা সমুদ্র তরঙ্গের দ্বারা ধাক্কা খেয়ে সেই শিলাগুলো কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে সূক্ষ্ম শিথিল শিলা চূর্ণ রূপে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে পড়ে। সেই শিথিল শিলাচূর্ণ গুলোকেই আমরা কি বলবো? রেগলিত। এরপরে এর সাথে এই যে রেগলিত গুলোর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে বহু বছর ধরে তৈরি হয় কিন্তু মাটি। তাহলে এই মাটি কিন্তু স্টুডেন্ট তৈরি হতে কয়েক হাজার থেকে কয়েক কোটি বছর সময় লেগে যায়। ঠিক আছে? যত দিন বেশি হবে তত কিন্তু মাটির তৈরিটা ভালো হবে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। তাহলে এখানে তোমরা কি জানলে যে মাটির সৃষ্টি হচ্ছে কিভাবে, তাই তো? দেখো, এখানে বিভিন্ন রকম প্রক্রিয়া রয়েছে। মৃত্তিকাটা দেখো, মূল উপাদানগুলো কি কি? জলবায়ু, জীবকুল, ভূপ্রকৃতি, সময়, এগুলি কিন্তু হলো মৃত্তিকা তৈরি বা গঠনের নিয়ন্ত্রক সমূহ। অর্থাৎ মাটি তৈরিতে কারা কারা মুখ্য ভূমিকা অবলম্বন করছে, তারাই কিন্তু হচ্ছে এই নিয়ন্ত্রক সমূহগুলো। জীবগুলো কিন্তু মাটি তৈরিতে অনেকটাই সাহায্য করে। ঠিক আছে? এটাও কিন্তু তোমরা মনে রাখবে। আচ্ছা, এরপরে দেখো, এই যে মাটির চরিত্র আমরা দেখলাম, এই মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদি শিলার উপরে কিন্তু নির্ভর করে। অর্থাৎ যে শিলাটা পৃথিবীতে প্রথম এসছে, সেই শিলা অনুযায়ী কিন্তু সেই অঞ্চলের মাটিটা ধীরে ধীরে তার পুনরায় যে ধীরে ধীরে সেই পুনরায় যে শিলাটা আগে ছিল সেই শিলার সাথে কিন্তু সে মিশছে। উদাহরণ যদি তোমাদের বলি, ব্যাসাল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা, ব্যাসাল্ট শিলাযুক্ত অঞ্চলে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা লক্ষ্য করা যায়। এই যে উপরের ছবিটা দেখো, এটা কিন্তু হলো কৃষ্ণ মৃত্তিকা। অর্থাৎ মাটির যে কি বলবো, মাটির যে আকার সেটা কিন্তু কালো রঙের, এবং এই মাটি কিন্তু খুবই উর্বর, ফসল উৎপন্ন কিন্তু খুব ভালো হয় এই কৃষ্ণ মৃত্তিকায়। এরপরে দেখো, গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা, যেখানে গ্রানাইট শিলায় যে অঞ্চল গঠিত সেই অঞ্চলে কিন্তু লোহিত মৃত্তিকা লক্ষ্য করা যায়। অর্থাৎ গ্রানাইটটা হচ্ছে আদি শিলা, সেই শিলার সাথে সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এই লোহিত মৃত্তিকাটা সৃষ্টি হয়েছে, যেখানে লোহা ও বক্সাইটের পরিমাণ বেশি। এরপরে বেলে পাথরযুক্ত অঞ্চলে কিন্তু আবার বেলে মাটি বেশি লক্ষ্য করা যায়। কারণ বেলে পাথরযুক্ত অঞ্চলে কি হয়, বিভিন্ন যে প্রাকৃতিক শক্তি রয়েছে সেগুলো দ্বারা ক্ষয়প্রাপ্ত হয়ে সেগুলি মাটিতে পরিণত হয়, তাই না? একটু আগেই আমরা পড়লাম। এইভাবেও কিন্তু বেলে মাটি কোথায় লক্ষ্য করা যাচ্ছে? বেলে পাথরযুক্ত অঞ্চলে এই বেলে মাটি লক্ষ্য করা যায়। আচ্ছা স্টুডেন্ট, এরপরে দেখো, তোমাদের বইতে এটা রয়েছে যে ঠিকঠাক করে মিলিয়ে ফেলো। চলো আমরাও চেষ্টা করি এটা মেলানো। ৮টা বিষয় রয়েছে: চুনাপাথর, বেলে পাথর, গ্রানাইট, প্রচন্ড চাপ, ব্যাসাল্ট, মার্বেল, পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফেট। এবং উল্টো দিকের জিনিসগুলো কিন্তু উল্টোপাল্টা ভাবে দেওয়া রয়েছে, এগুলো আমাদের কিন্তু মেলাতে হবে। তাহলে ১ নম্বর কি রয়েছে স্টুডেন্ট? চুনাপাথর। তাহলে এই চুনাপাথরটা কি হবে? দেখো, গোলাকার ভূমিরূপ, শিলার রূপান্তরের একটি কারণ। জিপসাম, স্ট্যালাকটাইট, চ্যাপ্টা ভূমিরূপ, রূপান্তরিত শিলা, অর্থোক্লেজ, ফেল্ডস্পার, পাললিক শিলা। তাহলে কোনটা হবে? চুনাপাথরটা কিন্তু হবে স্টুডেন্ট স্ট্যালাকটাইট। স্ট্যালাকটাইট কত অঞ্চলে চুনাপাথর দিয়ে তৈরি হয়, তাই না? আচ্ছা, এরপরে দেখো রয়েছে বেলে পাথর। তাহলে বেলে পাথর কি হবে? বেলে পাথর কোন শিলার উদাহরণ বলো? ভেরি গুড, পাললিক শিলা। তাহলে চলো, বেলে পাথর কিন্তু হলো পাললিক শিলা, হয়ে গেল। এরপরে রয়েছে গ্রানাইট। আচ্ছা,
আমরা কিন্তু যখন আগ্নেয় শিলা পড়েছিলাম তখন দেখেছিলাম এই যে গ্রানাইট যে অঞ্চলে রয়েছে সেখানকার একটা বিশেষ ভূমিরূপটা একটা বিশেষ আকৃতির হয়ে থাকে। কোন আকৃতির বলতো? চ্যাপ্টা না গোলাকার? মনে আছে তোমাদের? ভেরি গুড। গোলাকার আকৃতির ভূমিরূপ হচ্ছে কি? গ্রানাইট যুক্ত অঞ্চলে দেখা যায়। ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চল এই উদাহরণ, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে প্রচন্ড চাপ। তাহলে ভূপৃষ্ঠের অভ্যন্তরে যখন কোনো আগ্নেয়শিলা বা পাললিক শিলা প্রচন্ড চাপ বা তাপ পায় তখন সেটা কিসে পরিণত হয়? রূপান্তরিত শিলায় না? তাহলে প্রচন্ড চাপটা কিন্তু হবে স্টুডেন্ট রূপান্তরিত শিলার একটি কারণ। আচ্ছা, ব্যাসাল্ট তোমরা বুঝতেই পারছো, গ্রানাইট যদি হয়ে থাকে গোলাকার ভূমিরূপ, তাহলে ব্যাসাল্টটা কিন্তু হবে চ্যাপ্টা ভূমিরূপ। আর এই চ্যাপ্টা ভূমিরূপ কোথায় লক্ষ্য করা যায়? ভারতের দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলে কিন্তু এরকম চ্যাপ্টা আকৃতির ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। এরপরে আমরা দেখব মার্বেল। স্টুডেন্ট বলে ফেলো, মার্বেল কিন্তু রূপান্তরিত শিলা, তাই না? তাহলে দেখো সরাসরি আছে একদম, মার্বেল কিন্তু হলো রূপান্তরিত শিলা। আচ্ছা, এরপরে দেখবো আমরা পটাশিয়াম। পটাশিয়াম আর ক্যালসিয়াম সালফেট। দেখো কোন দুটো বাকি আছে? বাকি আছে অর্থোক্লেজ ফেলসপার, আর বাকি রয়েছে কিন্তু জিপসাম। আমরা একটু আগে জেনেছিলাম যে পটাশিয়াম কিন্তু অর্থোক্লেজ ফেলসপারের মূল উপাদান, তাই না? তাহলে পটাশিয়াম হবে অর্থোক্লেজ ফেলসপার। আর ক্যালসিয়াম সালফেট কার মূল উপাদান স্টুডেন্ট? মনে আছে? জিপসামের মূল উপাদান হলো কিন্তু ক্যালসিয়াম সালফেট। তাহলে এই ক্যালসিয়াম সালফেটটা কিন্তু হবে জিপসাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আমরা কিন্তু কয়েকটি ক্লাসের মাধ্যমে এই যে তোমাদের তৃতীয় চ্যাপ্টারটা শিলা, সেখান সেখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আলোচনা করেছি। এরপর আজকে যে বিষয়টা তোমাদের জানালাম আমি বা পড়ালাম সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে। চলো সেইগুলো আমরা একটু এবার দেখে নিই। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কাকে? খুব সহজ একটা প্রশ্ন, বলে ফেলো। ভেরি গুড। ছোটনাগপুর মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে তামা, লোহা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, ডলোমাইট ইত্যাদি পাওয়া যায়, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে তাপ ও বিদ্যুতের কুপরিবাহী একটি খনিজের নাম লেখো। ভেরি গুড। অভ্র। অভ্র কিন্তু যেটা চিকচিক করে সেই অভ্র কিন্তু তাপ ও বিদ্যুতের কুপরিবাহী একটি খনিজ। খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম কি? খনিজের কাঠিন্য পরিমাপের স্কেলের নাম হলো মোহ স্কেল। এর সূচক 1 থেকে 10 অবধি থাকে, তাই না? বলতো মোহ স্কেলের কাঠিন্য সব থেকে বেশি মাত্রা যে 10 রয়েছে কোন খনিজের? সর্বাধিক কাঠিন্য? ভেরি গুড, হীরের, তাই না? আচ্ছা, এরপরে 4 নম্বর দেখো, গ্রানাইট শিলা চিকচিক করে কেন? ভেরি গুড, কারণ গ্রানাইটে অভ্র মিশ্রিত থাকে, তার জন্য কিন্তু গ্রানাইট চিকচিক করে। আচ্ছা, কোয়ার্টজ কি কি কাজে লাগে? কোয়ার্টজ কিন্তু কাঁচ কাটা, গয়না তৈরি, তারপরে পাথর কাটতে, এই কাটতে কিন্তু কোয়ার্টজ গুলো লাগে। ঠিক আছে, তাহলে কি বলবে? কাঁচ কাটতে, তারপরে পাথর কাটতে বা গয়না তৈরিতে কোয়ার্টজ ব্যবহার হয়ে থাকে। এরপরে 6 নম্বর দেখো, জিপসাম কোন কোন কাজে ব্যবহার হয়? খুব সহজ একটা প্রশ্ন, বলে ফেলো। সিমেন্ট তৈরিতে। ভেরি গুড। আর সিমেন্ট তৈরি, সার তৈরি, কোনো নির্মাণ কাজ, সেখানেও কিন্তু এই জিপসাম প্রয়োজন হয়। আচ্ছা, এরপরে রয়েছে 7 নম্বর দেখো, পেন্সিলের শীষ কোন শিলা দিয়ে গঠিত? একটা পেন্সিলের মূল উপাদান কিন্তু শীষ, তাই না? যেটা দিয়ে আমরা ছবি আঁকি বা লিখি। এই শীষটা কোন শিলা স্টুডেন্ট?
গ্রাফাইট, ভেরি গুড। গ্রাফাইট বা কাদামাটি কিন্তু হচ্ছে এই পেন্সিলের শীষ। আচ্ছা, এরপরে 8 নম্বর রয়েছে ফেলসপারের মূল উপাদানগুলি কি? দেখো, ফেলসপার গোলাপি হচ্ছে, আবার একটা সাদা হচ্ছে। সাদাটার মূল উপাদান কিন্তু হলো সোডিয়াম, এবং যেটা গোলাপি ফেলসপার তার মূল উপাদান কিন্তু হলো কি পটাশিয়াম। এটা কিন্তু তোমরা মনে রাখবে। ফেলসপারের মূল উপাদান কিন্তু হলো সোডিয়াম আর পটাশিয়াম। এরপরে 9 নম্বর দেখো, রেগুলিত কাকে বলে? মাটি সৃষ্টির যে প্রক্রিয়া তার মধ্যে কিন্তু রেগুলিত আসে। শিলা যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকছে তখন তাকে আমরা বলবো রেগোলিথ, তাই তো? আচ্ছা, তাহলে স্টুডেন্ট, আজকে কিন্তু এই ক্লাসের মাধ্যমে এই শিলা চ্যাপ্টারটা তোমাদের আমি শেষ করলাম। এরপরে আমরা নতুন কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ ক্লাস।